দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। এবং আজকে আমাদের শুরু করতে একটু দেরি হলো, কারণ আজকে সারাদিনই ঢাকার প্রচণ্ড যানজট, এবং এই যানজটের কারণে আমাদের অতিথিরা আসতে একটু দেরি করেছেন। এই জন্য আমাদের অতিথি অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হলো। আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে আছেন কামরুজ্জামান রতন। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সিগঞ্জ ৩। তিনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কিছুক্ষণ মধ্যেই যুক্ত হবার কথা আরও আছে মাসুমুর রহমান খলিলি। তিনি নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। ওই যেটি বলছিলাম যে যানজটে তিনি আটকা পড়েছেন, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে পাবো। আমরা আলোচনা শুরু করব। আমাদের আলোচনার আজকে বিষয় হচ্ছে নতুন সরকারের যাত্রা শুরু। আজকে আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আমি একটু প্রথমে জানতে চাইবো যে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, অনুভূতি কেমন, এবং সেটাও আবার সংখ্যাগরিষ্ঠ যে দল তার সংসদ সদস্য হিসেবে। ধন্যবাদ আপনাকে ফয়েজ ভাই, এবং আপনার মাধ্যমে আমার মুন্সিগঞ্জ ৩ আসনের সমস্ত আপামর যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা দেন নাই, সবাইকে আসসালামু আলাইকুম। নতুন সরকারের যাত্রা শুরু। দেখেন, অবশ্যই আমি এই দলের মাধ্যমে দলের আদর্শকে বুকে ধারণ করি, কিন্তু আমি ধানের শীষের প্রতীক নিয়ে আমি জনপ্রতিনিধি হয়েছি, আমি দায়িত্ব ভার গ্রহণ করেছি। এটা আমার জন্য একটা পবিত্র আমানত, এবং মানুষের কাছে যে আমার প্রতিশ্রুত যে কাজ, এবং আমি কোন আঙ্গিকে, কোন নীতিমালা এবং কোন আদর্শের ভিত্তিতে, কোন সততা, আমার ইন্টিগ্রিটি, নিশ্চয়ই আমি নির্বাচনের পূর্বে দলীয় আদর্শের পাশাপাশি আমি আমার নিজেকে একটা আত্মপরিচয় পরিচয় দিয়েছি জনগণের কাছে। এবং আমি মনে করি আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ, এবং আমি চেষ্টা করব মানবিক মূল্যবোধের একজন মানুষ হিসাবে, এবং মানুষের যে কথাগুলো আমি বলেছি আমার এলাকার জনগণের জন্য, আমি সর্বতভাবে নয়, আমি 100% নিজেকে উজাড় করে দেব যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আর যেহেতু আমার সরকার, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার যে পর্ষদ, আজকে আপনারা দেখলেন 50 সদস্য বিশিষ্ট কমিটি, ম্যাক্সিমাম ওনাদেরকে সবার সাথে আমার কম বেশি খুব ভালো সম্পর্ক। তো কেউ আমার অবশ্যই সিনিয়র লিডার যারা শ্রদ্ধাভাজন, এবং আমার কিছু কলিগস আছে, কিছু ছোট ভাই আছে। নিশ্চয়ই আমি সরকারের এই প্রথম একজন এমপি হিসাবে এলাকার প্রতিনিধিত্বের আমি সুযোগ পেয়েছি। আমি যখনই আমার এলাকার যে উন্নয়নগুলোর জন্য এবং এলাকার শান্তি শৃঙ্খলার জন্য যখনই আমি এই মন্ত্রণালয়গুলোর কাছে যাব, আমি ইনশাল্লাহ আপনার মাধ্যমে বলতে চাই এবং এলাকার লোকজনকে আমি আশ্বস্ত করতে চাই যে আমার প্রতিশ্রুতি কখনই, ওই প্রতিশ্রুতির জায়গা থেকে আমি কখনোই সরব না। এখানে একটু কামরুজ্জামান রতন, আপনাকে একটু প্রশ্নটা করতে চাই। আমরা সবসময় দেখি যে যখন নির্বাচন হয় তখন একজন প্রার্থী নানা ধরনের প্রতিশ্রুতি নিয়ে তো অবশ্যই ভোট প্রার্থনা করেন, এবং যখন নির্বাচিত হওয়ার প্রথম দিকে তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করবেন, জনগণের খেদমত করবেন, এই ধরনের কথা আসে। কিন্তু যত দিন যেতে থাকে তার আশেপাশে একটা বলয় তৈরি হয়, সেই বলয় তার নিজস্ব লোকদের বলা হয়, কেউ চাটুকারদের বলয় তৈরি হয়, এবং তারা দিন শেষে দেখা 2-1 বছরের মধ্যে জনগণ থেকে আলাদা হয়ে যান, জনগণ থেকে অনেক দূরে চলে যান। আপনার বেলায় এটি হবে না, সেই গ্যারান্টিকে আপনি দিবেন বা দিতে পারেন? গ্যারান্টি কার্ড নিয়ে কেউ কখনো রাজনীতি করে না, কিন্তু একজন আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ। প্রথমে বলেছি আমি একজন মুসলমান। আমার জবানের যে চেষ্টা, আমার জবানের যে প্রতিশ্রুতি, এটা কিন্তু আপনি সবাই রাজনীতি করে, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনার দিন শেষে আপনি যদি এই মুন্সিগঞ্জের খবর রাখেন এবং রাজনীতিবিদদের আপনি যদি খবর রাখেন, এই সরকারের যেহেতু আপনারা খোঁজ রাখবেনই, আপনাকে এই দিনটা, ওই শেষ দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি সাধারণ রাজনীতিবিদ হিসাবে কিন্তু আমি প্রতিষ্ঠিত করতেই পারি, যে কেউ প্রতিষ্ঠিত করতে পারে, বাট আমি আমার নিজেকে জেনে বুঝে আত্মপরিচয়ের মধ্যে আমার নিজে কিন্তু আমার যে একটা সেলফ ডিগনিটি আমার এখানে কাজ করে, আমার এখানে মানসিকতা, আমার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, যেটা আমাকে সবচেয়ে বেশি আমাকে তাড়া করে বেড়াবে। এবং আমি জীবদ্দশায় 62 ইয়ার্সে আমি কখনো কিন্তু আমার চিন্তার মধ্যে থেকে এই যে আমি যতগুলো আমি বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলোর সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করিনি। এবং কম্প্রোমাইজ না করতে পারার কারণে আমাকে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত আমার দলের ভিতরে আমাকে কিন্তু
সহ্য করতে হয়েছে, কিন্তু আমি কিন্তু সবগুলো স্টেপে কিন্তু আল্লাহ আমাকে জয়লাভ করিয়েছে। সুতরাং আপনি যদি বলেন, আপনি বলতে পারেন, বাট আপনাকে অপেক্ষায় থাকতে বলবো এবং আমার মুন্সিগঞ্জের 3 আসনের মানুষকে এতটুকু বলবো যে আমাকে যেহেতু আপনার সুযোগ দিয়েই ফেলেছেন, আমি বলতে পারি আমি এই করবো সেই করবো না। আপনারা আমার প্রতিটা স্টেপে দেখেন আমি কি বলেছিলাম আর আমি কি করছি কিনা। এই মানুষগুলো আমি তাদেরকে ক্যাম্পিংয়ের সময় এতটুকু বলেছি যে আমি যে কথাগুলো বললাম, যে আঙ্গিকে বললাম, সেটা শান্তিপূর্ণ অবস্থা। তারপরে এখানে অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের অবকাঠামো তৈরি করার ব্যাপারে আমার সরকারের সামর্থ্য অনুযায়ী, প্লাস ওইখানে মাদক ব্যাপারে, তারপর হলো আমাদের ওইখানে এই যে বালির একটা বালিখা করে একটা এখানকার সিন্ডিকেট আছে। আপনি শুধু দেখেন, আমি যেমন আপনার মধ্যে বলতেছি, আমি ডিসি মহোদয়কে বলবো বা যারা এই সংশ্লিষ্ট সরকারকে বলবো যে আপনারা এই বালির যে ব্যবসাটা, অবৈধ বালির মানে বৈধর নামে যে অবৈধ ব্যবসাটা হয়, এটাকে 2 বছরের জন্য টোকেন অফ জাস্ট আমরা এক্সাম্পল দেখাতে চাই। যখনই এই বালির ব্যবসাটাকে আমি বন্ধ করে দিব, আমি মনে করি মুন্সিগঞ্জের অর্ধেক প্রথম দিনেই এইটা নিয়ে যে আধিপত্য এবং এইটা নিয়ে যে একটা সংঘর্ষের যে একটা রূপ আমরা দেখতে পাই, আমি মনে করি এইটাই আমার প্রথম স্টেপ। এইভাবে মানুষ যে কল্পনা, শুধু আমি না তো, আমার এখানে অন্যান্য যারা অংশীজন আছে, সবার মতামতের ভিত্তিতে আমি যা করণীয় সেইটাই আমি করব, যা বর্জনীয় আমি তা করব। নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো। আপনি যে বলছিলেন যে আমরা অপেক্ষায় থাকেন, আমরা থাকবো, মানে নিশ্চয়ই কোনো এক অনুষ্ঠানে হয়তো 1 বছর 2 বছর পর আবার এই প্রশ্নগুলো আপনাকে আমরা করব। আমি একটু যদি আজকের দিন নিয়ে যেতে চাই, আজকে বিএনপি সরকার গঠন করলো, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন। 11তম না 13তম? 11তম। আচ্ছা, তিনি গ্রহণ করলেন। আর আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়, আমি আপনার বিএনপির একজন সংসদ সদস্য, আপনাদের এবং তারেক রহমান এর কাছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা প্রথমে কি হবে? বড় চ্যালেঞ্জ দুটো, একটা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটাকে নিয়ন্ত্রণ করা, স্বাভাবিক করে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং অর্থনৈতিকভাবে ব্যাংকে যে দেউলিয়াতের জায়গাটা আমরা আসছি, এটাই হলো আমাদের মূল চ্যালেঞ্জ। এই 3টা চ্যালেঞ্জ যদি আমরা মোকাবেলা করতে পারি, এটার জন্য কি দরকার? সততা দরকার। আপনি দেখেন 11তম, আপনি বলেছেন আজকে প্রধানমন্ত্রী, বাংলাদেশে কোনো সরকার, আমরাও এসেছিলাম, কোনো সরকারের প্রথম যে আজকে যে পার্লামেন্টে আমাদের যে নেতা নির্ধারণের যে আজকে আমাদের একটা সভা হলো, এই সভাতে আমার প্রধানমন্ত্রী মাননীয় উনি বলেছেন যে 2টো কাজ আমরা করবো না। দেখেন আজকে এমপি হয়েছি, আমি প্রথম এমপি, আমার তো একটা ফ্ল্যাট পাওয়ার, ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নেই, আমি তো একটা ফ্ল্যাটের জন্য আমার একটা মনোবাসনা বা পারিবারিক একটা চাহিদা থাকতে পারে, আমি একটা এমপিশিপের গাড়ি নিয়ে একটা ট্যাক্স মানে ফ্রি গাড়ি দিয়ে আমি একটা স্বপ্ন ছিল। যখনই তারেক রহমান সার্বিক বাংলাদেশের কল্যাণের জন্য আমার দলকে মানুষের মধ্যে আরও অ্যাকসেপ্টেন্স, আরও গ্রহণযোগ্য করার জন্য, কোথায় কেউ তো কখনো আগে আমরাই বলিনি মনে করেন, কিন্তু তারেক রহমানের এই উদ্যোগটা কি নিশ্চয়ই একটা নবতরের এটা সূচনা, আমাদেরকে সংযমে, আমরা একটা ভোগের সামগ্রী হিসাবে কিন্তু আমরা এমপিশিপটা এখন প্রথম দিনের মেসেজটা দিয়েছে যে বাবা দায়িত্ব নিয়েছো, মানুষের কাছে ভোট মানে চেয়েছো কি জন্য? এলাকার উন্নয়ন করবা, রাষ্ট্রের উন্নয়ন করবা, রাষ্ট্রের মধ্যে একটা ন্যায্যতা, তুমি এইখানে আমরা যে প্রথম কি আমার ন্যায়পরায়ণতা এবং রাষ্ট্রের যে সুশাসনের যে আমাদের চ্যালেঞ্জটা, ওইটাই কিন্তু তারেক রহমানের চ্যালেঞ্জ। এবং আমি নিজেকে আত্মশুদ্ধ করার জন্য, আমার প্রথমেই আমার নিজেকে তৈরি করার জন্য আজকে যে মেসেজটা দিল, আমি পার্সোনালি ধরেন আমি 2টা কি বলেছেন, অধিকারতে সেটা হলেছে যে এখন আমরা কোনো 300 আমাদের যে সদস্যগুলা, আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ অ্যাভেল করবো না। এটাতে দেখেন কত পার্সেন্ট মানে একটা ট্যাক্স বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমাদের একটা সঞ্চয় হলো, বা আমাদের সরকার একটা গচ্চা থেকে এটা কিন্তু আমরা বাঁচিয়ে দিল। প্লাস কম বেশি কিন্তু আমাদের ধরেন কোথাও না কোথাও আমার একটা বাসস্থান আছে, বা যাদেরকে নেই, যে তোমরা সৎ পথে গিয়ে তোমরা একটা ফ্ল্যাট, এখানে কিন্তু এই যে ফ্ল্যাটের কারণে কিন্তু বিভিন্ন যে আপনি দেখেছেন গত স্বৈর শাসক, তার এত থাকার পরেও পেট কিন্তু ভরে নাই। আপনি দেখেন এইখানে মিথ্যা কতভাবে তারা প্লট নিয়ে মানুষকে, সাধারণ মানুষ যারা ধরেন বিভিন্ন পেশার মানুষগুলো যারা 3 কাঠা 5 কাঠা যদি পায়, তারা কিন্তু একটা পরিবার নিয়ে একটা সামগ্রিকভাবে একটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেইখানে রাজনীতিবিদদের এবং আমার দলের প্রার্থীদেরকে বুঝিয়েছে যে তোমরা ভোগে নয়, ত্যাগে তোমরা নেতা হও, ত্যাগে তোমরা জনপ্রতিনিধি হও। এবং এই যে এই লেসনটা, এইটা মনে করি এই জাতির জন্য একটা বিশাল একটা দৃষ্টান্ত। রতন সাহেব, মানে একটা সংসদ সদস্য হলে ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়া এটা একটা রীতির মতোই আছে। আপনাদের যখন আপনাদের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বললেন যে এবার আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, মন খারাপ হয়নি আপনাদের? না, কারণ আমরা তো বৃহত্তর সাথে রাজনীতি করি, আমরা তারেক সাহেবকে মানবো, তারেক সাহেবকে বলবো যে আপনার সমস্ত কথা আমরা মানি, তো ওনার এই কথাটা মানবো না,
উনি তো দেশের জন্য বলেছেন, উনি তো নিজের জন্য এই কথাটা বলেননি। আমার মনে হয় আমরা এখানে যে সমস্যারে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি, এবং এইভাবে যদি আমরা মানুষের কাছে যদি বিশ্বস্ততার জায়গায় যেতে পারি যে আমি সেলফ স্যাক্রিফাইস বলতে যেটা বোঝায়, ধরেন আমরা নেতা হলে কিন্তু আমাদের একটু কেমন যেন একটু ভাবটাপ হয়ে যায়, বা একটু কেমন যেন আমরা সব ক্ষেত্রে প্রথমে আমরা যেটা একটা বলছিলাম bossing যে, একটা হ্যাঁ। সিচুয়েশন চলে আসি। আমরা যদি যত মানুষের কাতার আমরা মিশতে পারবো, মানুষকে আমরা যত কাছে টানতে পারবো, এবং মানুষকে এতটুকু ভাবে, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, এটা অনেয়ারে বলা ঠিক কিনা জানি না, আমি আমার প্রশাসনের আমার পুলিশ কর্মকর্তা বিভিন্ন জনকে বলেছি, আপনারা এতদিন আমাদের পুলিশদের দৌড়িয়েছেন, দাবড়িয়েছেন, এখন হঠাৎ করে আমি সেই তো কামরুজ্জামানই, তো আমাকে হঠাৎ করে আপনারা স্যার বলবেন, এই জিনিসটা আপনারা বলবেন না। আমি যা ছিলাম, হ্যাঁ আমার প্রতি অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, এই অন্যায় অবিচার, এবং তারেক রহমান আজকে একটা কথা বলেছে, যে ভোট দিয়েছে আর যে দেয় নাই, সবাইকে আমরা নাগরিক হিসাবে সমানভাবে ন্যায্যতার ক্ষেত্রে আইনের যে সঠিক যে ব্যত্যয় এবং আইনের সুশাসনের জন্য তাদের যতটুকু প্রটেকশন দরকার, সেই প্রটেকশন আমরা সবাইকে আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে আমরা সবাইকে আমরা নিয়ে আসবো। সুতরাং এগুলোকে আপনাকে তো এক্সেপশনাল বলতেই হবে, এবং এই এক্সেপশনাল মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা স্বপ্নকে দেখাবো। এবং আমি আপনার মধ্যে আজকে প্রথম একটা কথা বলতে চাই, যারা আগামীতে ইলেকশন করবে তাদেরকে মনে করতে হবে আজকে ডে 1 থেকে আমাদের শুরু। আমার চিন্তা যদি হয় আগামী ইলেকশনে মানুষের কাছে আবার যেতে হবে, এই ভোটিংটা আমাকে আবার মানুষের কাছে চাইতে হবে। আমি মনে করি এখন থেকেই মানুষের যে সিক্স সেন্স এবং মানুষের যে একটা মানে চোখ, যে আমার একটা এমপিশিপের দিকে তাকিয়ে আছে, সে কি করে, এখন তার স্টেপগুলো কোথায়, সে কী বললেন নির্বাচন আগে পরে, যে আজকে থেকেই নিজেকে সচেতন করবে, সতর্ক করবে জনগণের কাঠগড়ের কাছে যাওয়ার জন্য, নিশ্চয়ই সে 5 বছর পরে বা এই টেন ইয়ার পার হওয়ার পরে সে কিন্তু জনগণের কাছে আর দিকৃত হবে না। মাসিমুর রহমান খলিলি, তিনি নির্বাহী সম্পাদক দৈনিক নয়াদিগন্ত। আপনাকে স্বাগত আমাদের সাথে। এবং আমাদের সঙ্গে আগে আছেন কামরুজ্জামান রতন, তিনি মুন্সিগঞ্জ 3 আসনে ধানের শীষ নিয়ে বিজয়ী প্রার্থী এবং নবনির্বাচিত সংসদ সদস্য। দুজনকে স্বাগত আবার আমার অনুষ্ঠানে। আমি তো খলিল ভাই আপনার কাছে জিজ্ঞেস করবো, আমরা কথা বলছিলাম যে তিনি নতুন শপথ নিলেন আজকে, সেই অনুভূতির কথা জিজ্ঞেস করছিলাম, সামনে কেমন যাবে সেটা জিজ্ঞেস করছিলাম। আপনার কাছে একটু জিজ্ঞেস করবো যে একটা মন্ত্রী পরিষদ হলো, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আসলে মন্ত্রী পরিষদটা কেমন লাগলো আপনার কাছে? এক কথায় মন্ত্রী পরিষদ আশাব্যঞ্জক অবশ্যই হয়েছে বলতে হবে, কারণ এখানে প্রবীণ, নবীন, মধ্যবয়স্ক বা মিশ্র অভিজ্ঞতা সম্পন্ন সবার একটা সমাহার তৈরি হয়েছে। 50 সদস্যের একটা মন্ত্রিসভা, একেবারে ছোটও না আবার অনেক বেশি বড়ও না। আমরা কিন্তু 70-এর কাছাকাছিও একসময় মন্ত্রিসভা দেখছিলাম। এর বাইরে আর 10 জনের মতো যদি আমরা উপদেষ্টা হিসাব করি, তাহলে 60 জনের একটা বহর। এটা একটা রাষ্ট্রকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য মোটামুটি যথেষ্ট। আর অভিজ্ঞতার দিক যদি আমরা বলি, যেমন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা মন্ত্রণালয় আছে। অর্থ মন্ত্রণালয়, এটা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে দেওয়া হয়েছে, উনি বাণিজ্য মন্ত্রী হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন, অন্যান্য মন্ত্রণালয়েও ছিলেন। এবং ওনার যে এক্সপোজারটা, ওনার যে প্রফেশনাল লাইফ বা কর্মজীবনের যে সময়টা, এই সময় যদি আমরা দেখি তাহলে উনি অর্থ মন্ত্রণালয় ভালো করবেন বলে আশা করা যায়। এর বাইরে সম্ভবত একজন উপদেষ্টা নেওয়া হয়েছেন যিনি অর্থনীতিবিদ, হয়তো প্রধানমন্ত্রীকে উপদেশ দিবেন, অধ্যাপক তিতুমির সাহেব। দুইজনের সমন্বয়ে একাডেমিক এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড অভিজ্ঞতা, এই দুটো মিলে আমার মনে হয় হয়তো ভালো হতে পারে। যদিও এখন অর্থনীতির জন্য বা অর্থনৈতিক ব্যবস্থার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আছে। আমাদের ব্যাংকগুলো একেবারেই রুগ্ন অবস্থায়, প্রায় 15টা ব্যাংক বলা যায় যে খেলাপি ঋণের ভারে একেবারে জর্জরিত হয়ে অচল অবস্থা তৈরি হয়ে গেছে। ওভারঅল আর্থিক খাত এবং ব্যাংকিং খাত মোটে ভালো অবস্থায় নেই। তো ফলে এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ আছে। এর বাইরে ম্যাক্রো ইকোনমির অবস্থা যদি আমরা ধরি, রিজার্ভটা বেশ সঙ্গীন, তারপরে রপ্তানি আয়টা খুব বেশি বাড়ছে এমন না, বাজারের পরিস্থিতিও ভালো না, মূল্যস্ফীতি প্রায় 10% মতো। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, সালাউদ্দিন সাহেব। উনি বেসিক্যালি, আমি ওনাকে একজন আইনজ্ঞ হিসেবে, আইন বিশারদ হিসেবে জানি। উনি সংসদে চমৎকার কথা বলেন এবং আইনি ব্যাখ্যাগুলো খুব সুন্দর, এমনকি আজকের যে বিতর্কের সাবজেক্টটা এখানেও চমৎকার বলেছেন। তো আর বেসিক্যালি উনি হচ্ছেন সিভিল সার্ভিসের লোক, আইনে পড়াশোনা করছেন, আবার এদিকে সিভিল সার্ভিসের অভিজ্ঞতা আছে। 85 ব্যাচের উনি সদস্য ছিলেন এক সময়, পরে তো যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই আমরা আশা করবো উনি হয়তো ভালো করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হলো কেমন লাগলো? পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দেওয়া হলো উনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। উনি পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালোভাবে চালাবেন এটা ঠিক, তবে ওনাকে নিয়ে বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে। যেমন বিরোধী দলের যে চিফ হুইপ আছেন নাহিদ ইসলাম,
উনি বলেছেন ওনাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো যে যে অভিযোগগুলো আসছিল নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এইরকম ইঞ্জিনিয়ারিংয়ের সাথে উনি হয়তো যুক্ত থাকতে পারেন। উনি বিএনপিকে জয়লাভে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে সহযোগিতা করছেন বলেই হয়তো ওনাকে পুরস্কার দেওয়া হয়ে থাকতে পারে। তো এই যে বক্তব্যটা খুব বেশি মানে আমরা কাঙ্ক্ষিত মনে করব না, কারণ এর আগে একাধিক উপদেষ্টা বলেছিলেন উনি পরবর্তী সরকারের দায়িত্ব পালন করবেন না, যেমন ফজল কবির খান আছে, আরও কয়েকজন, আসিফ নজরুল সাহেব, বা ওনারা বলছেন পরবর্তী সরকারের যদি দায়িত্ব পালন করেন তাহলে মনে হবে যে আগের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন কালে হয়তো নির্বাচনে একটা পক্ষকে সহযোগিতা করা হয়েছে, এই বিষয়টা আছে। কিন্তু এমনি ব্যক্তি হিসাবে ডক্টর খলিলুর রহমান, আপনি জানেন উনি কিন্তু সবসময় ফার্স্ট বয় হতেন, এবং পররাষ্ট্র ক্যাডার উনি জয়েন করার পরেও ওনার কিন্তু সাফল্য আছে। পিএইচডি করেছেন, তারপর আমেরিকান, আমরা সচরাচর যারা নিজেরা আলোচনায় বলে থাকি আমেরিকান যে ডিপ স্টেটের সাথে ওনার হৃদ্যতা বা সম্পর্কটা এত গভীর। আমাদের যখন ট্যারিফ নিয়ে ক্রাইসিস তৈরি হয়েছিল, 37% ট্যারিফ বসানো হয়েছিল, সেটাকে কমিয়ে 20% নিয়ে আসার ক্ষেত্রে ওনার একটা সাকসেসফুল একটা নেগোসিয়েশনের বিষয় আছে, সমঝোতার বিষয় আছে। এখনও পর্যন্ত আমরা বলতে গেলে ওয়েস্টের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে পররাষ্ট্র সম্পর্কটা খুব স্মুথ, এই কথা আমরা বলতে পারবো না। এই অবস্থায় নেগোসিয়েশন করার ক্ষেত্রে উনি সরকারকে যথেষ্ট হেল্প করতে পারবেন বলে আমার মনে হয়। আরেকটা বিষয়, সাধারণভাবে মনে করা হয় যে আমাদের বাংলাদেশে যখন মন্ত্রিপরিষদ গঠন করা হয়, নেপথ্যে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের বাইরের যে স্টেক হোল্ডার আছে, কোন স্টেক হোল্ডারের সাথে কার সম্পর্ক কেমন। তো এভাবে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের বিগ যারা কূটনৈতিক পার্টনার আছে, আমেরিকা, চায়না, ভারত অথবা ওআইসি কান্ট্রিগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন আছে, তো এই ক্ষেত্রে হয়তো কেউ মনে করতে পারেন যে একটা পক্ষের সাথে সুসম্পর্ক যাদের আছে তাদের দলটা হয়তো অনেক বেশি ভারী। তো সেই ক্ষেত্রে যেমন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক আছে, এরকম একটা বিষয় কিন্তু বলা হয়। তো সেই তুলনায় এই যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেয়া, এটা এক ধরনের ভারসাম্য আনবে বলে অনেকে মনে করে। আমি একটু রতন সাহেব আপনার কাছে জিজ্ঞেস, আপনার কাছে কেমন লাগলো যদি আপনি এই দলেরই সংসদ সদস্য, আপনার কাছে মন্ত্রিপরিষদ কেমন লাগলো? আপনার আজকের টপিকসটা কিন্তু নতুন সরকারের যাত্রা শুরু। দেখেন, আমার গন্তব্যস্থল আপনার এটিএন নিউজ। আপনার এই টাইমটাকে কাভার আপ করতে কিন্তু আমি হাতের ঝিল থেকে আমার গাড়ি ছেড়ে কখনো মিশুক, কখনো রিক্সা, কখনো পায়ে হেঁটে আসলাম। আমি কিন্তু গন্তব্য থেকে কিন্তু আমি সরে যাইনি। তেমনই আমি রাজনীতির যে কমিটমেন্টটা, এই দল বা আমার ব্যক্তির মাধ্যমেই তো আমার দলের পরিচয়, এবং দলের মাধ্যমে আমার যে পরিচয়, এইটার মধ্যে আমার কমিটমেন্টটা এবং আমার এই যে টার্গেট যে গোলটা, এর থেকে আমি কতটুকু সরে যাব কি যাব না। আজকে যে কথাগুলো এখানে আসছে, এইখানে কিন্তু কোনো ঘুম পাড়ানির মাসি পিসির গল্প শোনাবার মতো কিন্তু বাংলাদেশের মানুষের আর ওই জায়গাটা নেই। রাজনীতিবিদদের কথামালা এবং তাদের যে পরবর্তী যে করণীয়, আজকে আমি বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 মন্ত্রী আমার বন্ধু ছিল। আমি দেখেছি বিদায়বেলা তাদের একটা মলিন দৃশ্য। তার আজকে কালকে তারা ক্ষমতাবান, আজকে তাদেরকে পশ্চাৎ দিয়ে কিন্তু একটা গাড়িতে উঠে, নর্মাল গাড়িতে তারা চলে গেল। আমরা যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, ভাই যদি বললেন 50 সদস্য বিশিষ্ট, আমরা যদি খুব কাছের একটা গভর্নমেন্টকে দেখি, কত ঐতিহ্যের, কত বাগাড়ম্বর আমরা দেখেছি, তারা দেশ ছেড়ে এই মাটি তাদেরকে কিন্তু জায়গা করে দেয়নি। আজকে তাদের একটা কিন্তু আমরা প্রস্থান দেখলাম। আমি সম্মান রেখে বলতে চাই, আমরা রাজনীতিবিদরা যদি আমাদের জায়গায় যে কি বলেছি, কি বলে ক্ষমতায় এসেছি, এবং আগামী দিনে 5 বছর হোক, আমরা কিন্তু আবার জনগণের দোরগোড়ায় যাব। আমার এই জায়গাটা যদি আমি একেবারে অবারিত করে দিয়ে আমি যদি জনগণের কাছে আবার যে যাব, এইটা যদি আমি মাপকাঠিতে রেখে আমি যদি কাজটা শুরু করি, আমি আজকে প্রথমেই বলেছি, আজকে ডে 1 থেকে আমাকে চিন্তা করতে হবে, কাজ করতে হবে যে আমি 5 বছর পর আমি কিভাবে আবার মানুষের সাথে মুখটা দেখবো, কীভাবে আর ভাবে আমি ভোটটা আমি চাবো। এখানে দেখেন একজন যে এসেছে, খলিলুর রহমানের কথাই বলি, তো নাহিদ ইসলাম আজকে যে কথা বললেন, এই খলিলুর রহমান তো নাহিদ ইসলামের ক্যাবিনেটের আবিষ্কারক একজন মন্ত্রী ছিলেন। তখন তো তার মুখে যে তার সম্পর্কে কোনো মন্তব্য করতে দেখিনি। তার সাথে একই ক্যাবিনেটে বসে কিন্তু বাংলাদেশকে নিয়ে, হ্যাঁ, উনি কিন্তু বাংলাদেশকে রান করাবে, সমস্ত কিছুর মধ্যে কিন্তু সেও কিন্তু সম্পৃক্ত ছিল। এখন আমার সাথে থাকলে হ্যাঁ ভালো, আর এদিকে আমি আর মানে বলতে চাই না, আমার যা বলা উচিত, আমি মনে করি যে দায়িত্ব নিয়েছে তার ভিতরে যদি দেশপ্রেম থাকে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চির প্রতি তার যদি মানে দরদ থাকে, এবং সে যদি মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় যদি সে যদি সুনিশ্চিত আমরা করে দিতে পারি, আমি মনে করি সেইখানে
নাহিদ বলেন আর খলিল বলেন বা আমি বলেন অন্য অন্য যারাই দায়িত্বটা নিয়েছেন, উনি তো বলেছেন এই সরকারের মধ্যে অনেকেই আছে পারফর্ম করার মতো। আপনি দেখেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই, উনি আমার মসৃণ হলে, আমি 356, উনি 360-এ ছিলেন। আমি আমার ওই জীবন বিশ্ববিদ্যালয় লাইফ থেকে কিন্তু আমি পার্সোনালি ওনার আমি চিনি। মাসুমুর রহমান খলিলি, একটু জানতে চাইবো যেটি নিয়ে আজকে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেটি হচ্ছে সংস্কার পরিষদের শপথ নিয়ে। বিএনপি এই শপথটি নেয়নি এবং এটি নিয়ে পরে বিরোধী দল জামায়াত ইসলামী এবং 11 দলীয় যাদের নেতা তারা নানা ধরনের মন্তব্য, একসময় তো বলেছেন যে শপথ নেবেন কিনা সেই একটা সমস্যা তৈরি হয়েছিল। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা বলতে গেলে এমন একটা ইস্যু যে ইস্যু নিয়ে আসলে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে যাত্রার শুরুতে এক ধরনের বিরোধ তৈরি হয়ে গেল, এবং দুই পক্ষের বক্তব্য যদি আমরা শুনি তাহলে দুই পক্ষেই কিন্তু যথেষ্ট যুক্তি আছে। যেমন বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, সংবিধান সংস্কার তো সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার তো সংসদে এটা হতে পারে। এখন যদি গণভোটকে আমরা বাধ্যবাধকতা হিসেবে গ্রহণ করি তাহলে আমাদেরকে এই সংস্কার কমিশন সদস্য হিসেবে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়। কিন্তু মানে এই হানা ভোট অথবা রেফারেন্ডাম এরকম কোনো ব্যবস্থা তো সংবিধানের মধ্যে নেই। এটা কিন্তু বেশ যৌক্তিক। অন্যদিকে পাল্টা যে যুক্তিটা, যেমন আজকে বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলেছেন, উনি বলছেন সংবিধানের 7(1) ধারার মধ্যে কি আছে, জনগণই হচ্ছে সার্বভৌম, জনগণের ইচ্ছাই হচ্ছে সবচেয়ে উপরে স্থান পাবে। আর জনগণের ইচ্ছার প্রকাশটা কীভাবে ঘটবে? গণভোট হচ্ছে জনগণের ইচ্ছার প্রকাশের একটা বিষয়, এবং এটাকে যে সরকার আদেশ জারি করছিল, অন্তর্বর্তীকালীন সরকার আদেশ জারি করে বলেছে যে জনগণের ইচ্ছার যে প্রকাশ, যেটার কথা সংবিধানের 7(1) অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা গণভোটের মাধ্যমে হবে। আর গণভোটের রেজাল্টটা যদি আমরা দেখি, এখানে 68% সম্ভবত পক্ষে হাঁ ভোট দিয়েছে এবং 32% না ভোট দিয়েছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বিএনপির যে ভোট বলয়টা আছে, এটার বড় একটা অংশ হাঁ ভোটের পক্ষে দিয়েছে। হয়তো এমন হতে পারে যে সংখ্যাগরিষ্ঠ হয়তো হাঁ ভোটের পক্ষে দিয়েছে, কারণ আপনি যদি অ্যানালাইসিস করেন ভোটের প্যাটার্নটা তাহলে সেটা কিন্তু মনে হবে। তো ফলে জনগণের যে এই ইচ্ছার ব্যাপারটা, এটা একেবারে আপনি অযৌক্তিক বলতে পারেন। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, বাংলাদেশ জরুরি সময় সংবিধান দিয়ে সবসময় চলে এমন না। যেমন এই যে 1.5 বছর ধরে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা হলো, সে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাটা সংবিধান কোন জায়গায় আছে? যদি একেবারে আমি সংবিধান হিসাব করি তাহলে গণ অভ্যুত্থান তো 24-এ হতে পারে না। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান এটা তো অবৈধ একটা বিষয়, এটা একটা সন্ত্রাসী হিসাবে আমরা মনে করতে পারি। কিন্তু জনগণের ভোটের অধিকারকে বারবার লঙ্ঘিত করা, রাষ্ট্রের বিভিন্ন বেসিক প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়ার জন্য, নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য মানুষের এর ছাড়া আর কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় ছিল না। ওটাকে কিন্তু আমরা বৈধ হিসেবে ধরে নিয়েছি, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু এই সংকটটা তৈরি হলো। এবং জনগণের যে দুটো আকাঙ্ক্ষা, যেটা তারেক রহমান সাহেব ওনার প্রথম প্রেস কনফারেন্সে বলছেন যে আবার যাতে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ কায়েম না হয়, ফিরে না আসে, এবং তাবেদার একটা রাষ্ট্র হিসেবে যাতে বাংলাদেশ সরকার কাজ না করতে পারে, এই দুইটা প্রধান লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু ওনাদের এই যে জনগণের সামনে গেছে। কিন্তু এখানে একটা কথা বলছি যে এই শপথটা করার আগে, যদি ব্যবস্থা করার আগে সরকারের পক্ষ থেকে কি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করা উচিত ছিল কিনা? তাহলে আজকের এই সমস্যাটা তৈরি হতো না। আপনি যে আলোচনার কথা বলেন, সংলাপটা তো দীর্ঘ প্রায় 6 মাসের কাছাকাছি সময় ধরে সংলাপ চলছে। দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষ শতভাগ একমত এক জায়গায় আসে নাই। যেহেতু আসে নাই, কিছু নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপির বক্তব্যটা হচ্ছে কি, আমরা নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা তো আমাদের রায়, আমাদের পক্ষে তো জনগণ ভোট দিয়েছে, অর্থাৎ আমরা আমাদের মতো করেই পালন করব। এটা হচ্ছে পয়েন্ট আর কি। আমি এইখানে একটু রতন সাহেব, এটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা? আপনার কাছে আমার যেটা প্রশ্ন, এই সংস্কার বিষয়টা নিয়ে এক ধরনের টেনশন কাজ করছে, বিশেষ করে দুই বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, যে আসলে সেটি নিয়ে সামনে দিকে কোনো সংকট তৈরি হতে পারে কিনা। আমি মনে করি না। তারেক রহমানের ওনার যে মনোভাব, যেটা ভাই উল্লেখ করলেন, এই মনোভাবটা আপনি দেখেন, কাজ করতে দেখেন। এখন একটা সংসদ হয়েছে, পার্লামেন্টে তো আমাদের কিছু কাজ আছে। একটা 6 মাস যে আলোচনাটা হয়েছে, সবার একটা নোট অফ ডিসেন্ট বলেন, যে কোনোভাবে হোক, এটা আলোচনার বিভিন্ন যার আঙ্গিকে সে কিন্তু একটা ব্যাখ্যায় একটা যৌক্তিকভাবে দাঁড় করিয়েছে। পার্লামেন্টের মধ্যেও আমি মনে করি এটা নিয়ে ডিবেট হবে। ডিবেট হওয়ার মানে এই নয় যে আমি মানব না, আবার ডিবেট হয় যে আপনি যেভাবে চেয়েছিলেন, তখন অন্তর্বর্তীকালীন সরকার তার কিন্তু হাত পা বাঁধা ছিল, বা এখন সংখ্যাগরিষ্ঠ বিএনপি ক্ষমতায় এসছে, তার মানে এখন সংস্কার ভুলে যাবে, আবার নিজেকে দানব হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করে জনগণের ভোটকে মানে বাইপাস করে তারা ক্ষমতায় থাকতে চাবে। এইটা ইনশাল্লাহ তারেক রহমান করবে না। আপনি দেখেন আজকে তারেক রহমানের আমাদের পার্লামেন্টের যখন দল নির্ধারণ হলো, উনি যে কিছু বক্তব্য কথা বলেছেন, এইগুলো কিন্তু ইমোশনাল না, যে এই জায়গাটা আজকে আসতে
এখানে আমার মাকে হারিয়েছি, এখানে বাবার মুক্তিযুদ্ধের আমার সংগ্রামের ভূমিকার কথা উল্লেখ করেছেন। আজকে এই জায়গায় বেগম খালেদা তিনটা সিটে নিজে কম্পিট করে জনগণের জায়গায় আসা কথা ছিল, নিজের ভাই হারিয়েছে। এতগুলো আত্মত্যাগ যেখানে ওনার এই শাসন ক্ষমতায় আসার জন্য আমি মনে করি ওই আবেগিক কথাটা আমি বলেছি, এটা তো আমি আবেগ দ্বারা তাড়িত না, আমি বিবেক দ্বারাও শাসিত। যা আমি জনগণের কাছে বলেছি এটা দেখেন ফাইল ফটো হিসেবে আজকে যে কথাগুলো বললাম, আপনি কিন্তু আপনি নিজে বলেছেন 1.5 বছর পর আমাকে এখানে ডেকে এনে বলবেন দেখেন রতন সাহেব আপনি কি বলেছেন। আমি মনে করি আমাদের আজকের যে প্রধানমন্ত্রী উনি কথা তো আমি আমার নেতার পক্ষে বলবোই, আপনি দেখেন তারেক রহমানকে আজকের যে দুইটা মানে দেখেন এই যে পার্লামেন্টে আপনি তখন ছিলেন না, পার্লামেন্টের যে ট্যাক্স ফ্রি গাড়ির প্রভিশনটা আমাদেরকে দিয়ে দিল, এবং আমরা পার্লামেন্টের মেম্বাররা আমরা কখনো মানে আমরা কোনো মানে জমি আমরা পাবো না। আচ্ছা, রাজুক থেকে এইটা কি কম মনোভাব? আমি প্রথমবার আমার কি এটা আচ্ছা, আমরা শেষ করে দেবো। আমরা খলিল সাহেব যদি 1 মিনিটে যদি আপনাকে জানতে চাই যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকার তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমার প্রত্যাশা একটাই, সেটা হচ্ছে কি উনি এমন একটা উত্তরাধিকার বহন করেন শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক হিসেবে এমন একটা উদাহরণ তৈরি করেছেন, এটা অনেক উচ্চতা। বাংলাদেশের অতীতের যারা শাসন করে গেছেন তাদের সাথে এটা অনেক ক্ষেত্রে তুলনা হয় না। ওনারা একটা সুপ্রিম একটা উদাহরণ তৈরি করে দিয়েছেন, সেই উত্তরাধিকার কিন্তু তারেক সাহেবের আছে। আমি ওনার কাছে প্রত্যাশা করব ওনার বাবা এবং ওনার মা যে উদাহরণটা বাংলাদেশে তৈরি করে গেছেন, উনি যাতে এই নিশানটাকে এই ধারাটাকে আর অনেক সামনে এগিয়ে নিয়ে যান। আমি সেখানে এক কথা আমি বলতে চাই, ওনার জীবদ্দশায় 2টা জানাজা উনি প্রত্যক্ষ ছিলেন, ভাইয়ের জানাজা ওনাকে আসতে দেওয়া হয়নি। কি করলে এত বড় জানাজা পাওয়া যায়, এত বড় মানুষের ভালোবাসা দোয়া পাওয়া যায়, এইটাকে সামনে রেখে ইনশাআল্লাহ তারেক রহমান এই প্রধানমন্ত্রী বাংলাদেশে কাজ করবেন। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। এবং আমরা আপনারা যে প্রত্যাশার কথা বলে নতুন সরকারের কাছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রত্যাশা করব, সেই প্রত্যাশাটা সারা বাংলাদেশের নিশ্চয়ই সেই প্রত্যাশা তিনি পূরণ করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।